আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এমন একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তার সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এইটা উম্মাকে দিন শেখায়, এটা দিন প্রচারে হেল্প করতেছে, বাট এটা দিন প্রতিষ্ঠায় কোনো হেল্প করতে পারবে না। এটাই বাস্তবতা, এটাই দুঃখজনক বাস্তবতা। এটাকে মেনে নিতে হবে। যদি আপনি এটা মেনে নেন, যারা এই শিক্ষার সাথে জড়িত আছেন, তাহলে আপনারা এমন কিছু বের করতে পারবেন, এমন কোনো ফর্মুলায় যেতে পারবেন যেটা এই শিক্ষা ব্যবস্থাকে, জাত ইসলামকে বাস্তবায়নের ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থাকে একটা কার্যকরী জায়গায় নিয়ে যেতে পারবে। সেই বিষয়টাই বিস্তারিত আলাপ করতেছি। প্রথম কিছু ভালো দিক বলি। অনেকে বলেন যে আমি কওমি মাদ্রাসা শুধু সমালোচনাই করি। দেখেন, আমি সমালোচনা করি এই জন্য যাতে করে হচ্ছে তারা আগে বাড়তে পারে। আমি যেহেতু নিজে একজন কওমিয়ান, সো আমি যদি শুধু পাম দিতে থাকি, তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, আমাদের বাংলাদেশের যে সংসদ, সেখানে যেমন রাজাকে সবাই পাম দিতে থাকে, তো ওই রকম পাম দিলে কিন্তু রাজা তার ভুলগুলো বুঝতে পারবে না এবং রাজা অগ্রসর হইতে পারবে না। আমি চাই কওমি মাদ্রাসা টিকে থাকুক এবং এইটা অগ্রসর হোক। তো সেই হিসাবে আমি কথাগুলো বলি আসলে। তো দেখেন, কওমি মাদ্রাসার ভালো দিক হইল, আপনি সারা পৃথিবীর যেখানেই যান, আপনি আমেরিকাতে যান, আপনি ইউকেতে যান, আপনি ইটালিতে আসেন, আপনি এছাড়াও পৃথিবীর যেই জায়গাতেই যাবেন, দেখবেন সেখানকার মসজিদগুলো, বাংলাদেশি মসজিদগুলো কওমিয়ানরাই লিড করতেছে। তারা খুতবা দিচ্ছে, তারা হচ্ছে যে আপনার বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছে, তারা মাসালা মাসাইল বলছে, জাকাতের মাসাইল বলছে, যখন যেই মানুষের ফিকহি যে প্রয়োজন সেগুলো তারা মিটাচ্ছে। খুবই ভালো দিক। কিন্তু অন্য যে শিক্ষা ব্যবস্থা, যদি আলিয়ার কথা বলেন, তাহলে দেখা যাবে যে আলিয়ার ছাত্ররা তো খুবই স্মার্ট হয়। তারা দেখা যায় যে ইউরোপে এসে ইউরোপের লেবাস পোশাক, সেখানকার কালচারটাকে খুব ভালো করে অ্যাডপ্ট করতে পারে। ফলে তারা যে একজন হাফেজ বা হচ্ছে যে একজন আলেম, ডিগ্রিধারী, সেটা বোঝার কোনো উপায় নাই যদি সে স্বপ্রণোদিত হয়ে তার পরিচয় না দেয়। তাহলে বোঝাই যাবে না যে উনি একজন এক্স মাদ্রাসা স্টুডেন্ট। সেটা ভিন্ন আলাপ, আমি সেই আলাপে যাচ্ছি না আজকে। এখন কওমিয়ানদের যে এই অগ্রযাত্রা, এটা দেখে কওমিয়ানরা বলতেছে যে আমরা তো উই আর মেকিং ওয়েল, উই আর ডুইং ওয়েল, আমরা অনেক ভালো করতেছি, আমরা সারা পৃথিবীতে ইসলামের নেতৃত্ব দিচ্ছি। এইটা ইসলামের না বলে এটা বললে ভালো হবে যে সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসার নেতৃত্ব আমরা দিচ্ছি। বাট আপনি বাংলাদেশে ধরেন হাজার হাজার লাখ লাখ আলেম কিন্তু হচ্ছে আপনার প্রতি বছর বের হয়। বাংলাদেশের হাফেজরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা পুরস্কার নিয়ে আসে, বাংলাদেশের পতাকাকে তারা সম্মানিত করে। এগুলো সত্য, কিন্তু আপনি যদি রাষ্ট্রে একজন মৌলবীর অবস্থান চিন্তা করেন, তাহলে দেখবেন যে একদম তলানিতে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এই লোকগুলোকে কোনো মূল্য দেওয়া হয় না। তার কারণ হইল, এই শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা রাষ্ট্রের বিষয়ে অন্ধ থাকে। একটা রাষ্ট্র কীভাবে ফাংশন করে, রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য কীভাবে হয়, রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে তার কূটনৈতিক সম্পর্ক কীভাবে করে, এই সব ব্যাপারে কিচ্ছু পড়ানো হয় না। ফলে যেটা হয়, ব্যক্তিগত মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি এরা ভূমিকা রাখতে পারলেও, দিন পালনের ব্যক্তিগত যে বিষয়গুলো, মাসলা মাসাইল ফিকহি ব্যাপারে তারা ভূমিকা রাখতে পারলেও রাষ্ট্রীয় ব্যাপারে অ্যাকচুয়ালি তারা চাইলেও পারে না। আবার দেখা যায় এই শিক্ষা ব্যবস্থাটা এইটাকে ভয় পায় যে যদি রাষ্ট্রীয় বিষয়ে জড়ায় পড়ে তাহলে মনে হয় আমল নষ্ট হয়ে যাবে, বা এটা একটা ভয়, একটা ট্রমা থেকে আসছে অ্যাকচুয়ালি ব্রিটিশদের কাছে। ইসলামী ব্যক্তিরা নির্যাতিত হওয়ার কারণে তাদের একটা ট্রমা হয়ে গেছে রাষ্ট্র ব্যবস্থার প্রতি, যে রাষ্ট্রের সাথে মিশলে মনে হয় ছাত্ররা শেষ হয়ে যাবে, এরকম একটা ভয়ের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আছে। এবং আরও বড় সমস্যা হলো, এই শিক্ষা ব্যবস্থাটায় কোনো লিড নাই। মানে এই শিক্ষা ব্যবস্থাটা চলছে গাড়ি ছাড়া। বাংলাদেশের রাষ্ট্রের অনেক কিছু যেমন গাড়ি ছাড়া চলতেছে, বাংলাদেশের আপনি স্বাস্থ্য খাত বলতে পারেন বা শিক্ষা, অন্য জেনারেল যে শিক্ষা ব্যবস্থা, এগুলো চলতেছে এমনভাবে যে এখন বেশিরভাগ ছাত্ররাই বাংলাদেশের নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, পাবলিক বলেন, সেখান থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরে সে দেখতেছে চাকরির বাজারে তার কোনো মূল্য নাই। কেন মূল্য নাই? আবার এই দোষটা আমি যারা ইনফ্লুয়েন্সার যাদেরকে দেখি, যারা বড় বড় জ্ঞান দেন, কিভাবে বিদেশে পড়াশোনা করতে যাবেন, বিদেশি পড়াশোনার সাথে বাংলাদেশি পড়াশোনার কি বেমিল, এই ভদ্রলোকেরাও দেখি সব দোষ ছাত্রদের ঘাড়েই চাপায় দেয় যে তুমি বাবা একটা ডিগ্রি নিছো কিন্তু তুমি কোনো স্কিল ডেভেলপ করো নাই। এইটা তো ছাত্রের দোষ না, ও তো পড়াশোনা করছে এই ভেবে, এটা চিন্তা করেই যে হচ্ছে আমি লাইফে ভালো করতে পারবো এই বিশ্ববিদ্যালয়ে পড়লে।
তো এটা ওর দোষ না, এটা তো ওই রাষ্ট্রের দোষ যে রাষ্ট্র কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করতে পারে না, চালু করতে পারে না ছাত্রদের জন্য। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা ভালো উদাহরণ হতে পারে যে আপনি অনার্স করবেন এই বিষয়ের উপরে যে ঠেলা গাড়ি কীভাবে মেরামত করতে হয় বা ঠেলা গাড়িতে কীভাবে ইনোভেশন করা যায়, কিন্তু আপনি পড়াশোনা শেষ করে দেখবেন যে ঠেলা গাড়ি তো দূরের কথা, এখন তেলের যে গাড়ি, মেকানিক্যাল যে গাড়ি, এগুলিও দুনিয়া থেকে উঠে যাচ্ছে, এখন ইলেকট্রিক গাড়ি পৃথিবীতে আসতেছে। সো আপনি যেই পড়াশোনাটা করছেন সেটা আরও 500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিছে, সেটা এখন কবরে চলে গেছে। তো এই রকম যখন শিক্ষা ব্যবস্থা, তখন তো এটার দ্বারা তো ছাত্ররা মানে তারা তো বিপদে পড়বেই। তো এই জেনারেল শিক্ষা ব্যবস্থারও যে দুর্দশা, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দুর্দশা হলো এই জায়গায় যে প্রতিদিন হাজার হাজার মানে প্রতি বছর হাজার হাজার নতুন মাদ্রাসা হইতেছে এবং মাদ্রাসাগুলোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। যৌন কেলেঙ্কারির মতো সমস্যাও কিন্তু ফিমেল মেল কওমি মাদ্রাসায় হচ্ছে। বাট এটাকে যে নিয়ন্ত্রণ করবে, এই সমস্যাগুলো যে দেখবে, দেখা তো দূরের কথা, এই সমস্যা শোনার মতো কোনো মানুষ নাই যাদেরকে লিডিং পর্যায়ে ধরা হয় কওমি মাদ্রাসা, যাদের কথায় চলে। এবং এখন আমি যদি কোনো দু একজন ব্যক্তির কথা উল্লেখ করি, তাহলে আমাকে আবার অনেকে বলবে যে ভাই আপনি ব্যক্তির সমালোচনা করেন কেন, ব্যক্তির উপর আপনি আঘাত করেন কেন। দেখেন এখানে আমার উসুল হইল, আমার মূলনীতি হইল, কোনো ব্যক্তির ভুলের কারণে যদি জাতিকে পে করতে হয় তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে আমি খুবই নির্দয়, এবং সেই ব্যক্তির ক্ষেত্রে আমার যে জবান, আমার যে মুখ, আমার যে কথা, এটা হাজ্জাজ বিন ইউসুফের তরবারি থেকে আরও বেশি ধারালো হবে। কারণ আমার কাছে উম্মাহ ফার্স্ট, আমার কাছে জাতীয় স্বার্থ প্রথমে। আমি কোনো পূজারি না, পূজারি কীভাবে, এটাও বলে রাখি, আপনি একজন ব্যক্তি পূজারি কিনা এটা কীভাবে বুঝবেন? যখন দেখবেন আপনার জাতির কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কথা বলতে গেলে কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলতে হয়, তখন আপনার কাছে যদি জাতির চেয়ে ব্যক্তির মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন পূজারী। ইউ আর ডুইং ওয়ারশিপ অফ সামওয়ান, অফ পারসন। আপনি যে আল্লাহর পূজারী নাকি ব্যক্তির পূজারী, সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন জাতীয় কোনো ইস্যুতে কথা বলতে গেলে, বা যেই ব্যক্তির ভুলের কারণে জাতিকে পে করতে হয়, ব্যক্তির যে ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়, সেই ভুলের ব্যাপারে কথা বলতে গেলে আপনি যখন দেখবেন যে আপনি ব্যক্তির সম্মানের কারণে কথা বলতে পারতেছেন না, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আল্লাহর সম্মানের চেয়ে ব্যক্তির সম্মান আপনার কাছে বেশি মূল্যবান। দেখেন ইসলামে ব্যক্তির যে ব্যাপারটা, ব্যক্তিকে সম্মান করতে বলে, পূর্ববর্তী মানুষদেরকে, বড়দেরকে ইসলাম সম্মান করতে শেখায়। বাট ব্যক্তিকেই সব কিছুর আগে কল্পনা করা, এটা ইসলামে নাই, অন্ততপক্ষে অন্য ধর্মে থাকলে থাকতে পারে। তো যেটা বলছিলাম যে কওমি মাদ্রাসার যারা সমস্যাগুলো দেখবেন এমন কেউ নাই, এটা অনেকটা পরিবারতন্ত্র। আপনি বেফাকের যে বর্তমান মহাসচিব কি বলে মহিউদ্দিন খান, ওনার বাবাও বেফাকের মহাসচিব ছিলেন। আবার বর্তমানে যে মহাপরিচালক মহিউদ্দিন খান, আবার মহাসচিব যে মাহফুজুল হক সাহেব, ওনার বাবাও ছিলেন বাংলাদেশের গ্র্যান্ড মুফতি, বড় মুফতি। সো এইখানে পরিবারতান্ত্রিক একটা ব্যাপার আছে, এবং এমন কেউ নাই যারা হচ্ছে যে কিছুদিন আমি এখন কওমি মাদ্রাসা নিয়ে আজকে কেন কথা বলতেছি, গতকালকে দেখলাম যে আপনার হচ্ছে মাহফুজুর একজন বলতেছে যে বেফাকে যারা অফিস করেন তারা লুঙ্গি পরে গেঞ্জি পরে অফিস করেন, মানে এটা একটা নিজেদের একটা বাড়িঘর এর মতো, এখানে কোনো নিয়মকানুন নাই। তো আরেকজন আমার ছাত্র, আমার ছাত্র না, মানে একজন কওমি মাদ্রাসার ছাত্র আমার কমেন্টে এসে সে বলতেছে যে আমার যত সার্টিফিকেট আছে এগুলো আগুন দিয়ে জ্বালাই দিব, কারণ এটা আমাকে মিনিমাম ভ্যালু আমাকে দিতেছে না। সো এটা সব কিছুর মূলে কারণ হইল, আমি যেটা বলছিলাম প্রথম কথায় আবার ফিরে আসি, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখতে পারবে না, কারণ ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে এখানে রাষ্ট্রের কোনো বিষয়ে, কোনো ইসলামের ইতিহাস বলেন, জেনারেল হিস্ট্রি বলেন, আজকের আধুনিক পৃথিবীর খবরাখবর বলেন, এগুলো শুনতেই এটা নিষেধ করে এই শিক্ষা ব্যবস্থা। এই যে মামুনুল হক সাহেব একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আমি তো মামুনুল হক সাহেবের সমালোচনা করছি। ওই যে ব্যক্তি এবং জাতির ইস্যু যখন সামনে আসছে, আমি অবশ্যই ব্যক্তিগত বিষয়টা দিকে আমি তাকাই না, আমি জাতীয় ইস্যুতে কথা বলছি, যার কারণে ওনার কিছু সমালোচনা হয়ে গেছে, অনেকে কষ্ট পাইছেন, এই জন্য আমি দুঃখিত। বাট আমি সামনেও যদি প্রয়োজন পড়ে, যদি জাতির জন্য প্রয়োজন পড়ে, আমি সামনেও তার সমালোচনা করব, আরও অন্যদেরও করতে পারি, আই ডোন্ট কেয়ার। তো যেটা বলছিলাম যে মামুনুল হক সাহেব একটা কোর্স খুলছেন, এটাকে বলে তাহাসসুস, যেটাকে বলে আর কি রাজনীতি বিষয়ে বিশেষ জ্ঞান কওমি ছাত্রদের জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে উনি উদ্বোধন করাইছেন, ব্যারিস্টার ফুয়াদ, তারপরে মাহমুদুর রহমান, অনেক কওমিয়ান দেখলাম। আমাদেরই গ্রুপ আছে একটা, আমাদের যেই তোলাবা
ফরিদাবাদের, তাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দেখলাম যে মামুনুল হক সাহেবের সমালোচনা চলতেছে, উনি কেন বড় আলেমদেরকে দিয়ে উদ্বোধন না করে এই রাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে উদ্বোধন করাইছেন। তো এই হচ্ছে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এখন উনি কেন করেন নাই, কারণ বড় আলেমরা ওনার এই কনসেপ্টটা মেনে নিবে না, বলবে যে ভাই আপনি দুনিয়াবি কাজকর্ম করতেছেন, আপনি আপনি কেন মাদ্রাসা ছাত্রদেরকে রাজনীতি শেখাইতেছেন। সো কওমি মাদ্রাসার শিক্ষার ডিজাইনটা এভাবে করা যে আপনাকে রাষ্ট্রের ব্যাপারে নীরব অন্ধ করে তুলবে। এবং এইটা হয়তো বা যখন ওনারা শুরু করছেন তখনকার সময়ের জন্য কোরআন সুন্নাহকে শেখানো, সেটার গভীর জ্ঞান অর্জন করাটা তখনকার জন্য প্রযোজ্য ছিল। বাট আজকের যুগে এসে আমরা দেখতেছি যে আলেমদেরকে যদি রাষ্ট্রে ভ্যালু দিতে হয়, তাহলে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রাষ্ট্র কীভাবে ফাংশন করে সেই বিষয়গুলো যদি না শেখানো হয়, তাহলে তারা রাষ্ট্রের মেইন স্ট্রিমে আসতে পারবে না। রাষ্ট্র গঠনে ইসলামটাকে পৃথিবীব্যাপী প্রচার, শুধু প্রচার করলে হবে না, এটা সৌন্দর্যটা তুলে ধরতে হইলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাইতে হবে এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ ইস্যুতে মুসলিম আলেমদের ভূমিকা রাখতে পারতে হবে। তাইলে পরে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা হওয়ার পথটা খুলে যাবে। আমরা যদি আজকের পৃথিবীতে আগের যুগের মুসলমানদের গুরুত্বের বিষয়টা দেখি, আমরা ইবনে সিনার কথা জানি, আমরা হচ্ছে যে মুসা আল খাওয়ারিজমি, যার নামে অ্যালগোরিদম শব্দের উৎপত্তি হয়েছে। সো ওনাদেরকে পৃথিবী চিনে হচ্ছে ওনাদের কাজের কারণে, এবং সেই কাজটা অবশ্যই ইসলামিক বিষয় ছিল না, পৃথিবীর উন্নতির পেছনে তাদের ভূমিকার কারণে। সো আজকের মুসলিমরা যদি পৃথিবীতে লিডিং পজিশনে যাইতে চায়, বা লিডিং পজিশনে না গেলেও পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেবল জায়গায় যেতে চায়, তাদেরকে হচ্ছে আধুনিক বিষয়াদির ব্যাপারে পৃথিবীতে ভূমিকা রাখতে হবে, এবং সেটা সম্ভব শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে। এবং সেই পরিবর্তন যদি না হয়, তাহলে কিন্তু মুসলিমরা পিছাই দিয়ে থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।